ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1 আই, তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। 2 লোহার আকরিকের নাম হলো হিমাটাইট। 3 পাললিক শিলার উদাহরণ হবে চুনাপাথর। 4 জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। 5 এসআইতে বলের একক নিউটন। 6 মানবদেহে হাড়ের সংখ্যা 206টি। 7 গ্রানাইট পরিবর্তিত হয়ে নিসে পরিণত হয়। 8 এসআইতে সময় রাশিটির একক হলো সেকেন্ড। 9 পোড়া চুনের পাত্রে জল ঢালা হলে পাত্রটি গরম হয়ে ওঠে, এখানে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর ঘটে। 10 আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় স্থিতিশক্তি। 11 প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। 12 আমাদের কাঁধে ও কোমরে যে প্রকার অস্থিসন্ধি দেখা যায় তা হলো বল ও সকেট সন্ধি। 2 আছে শূন্যস্থান পূরণ করো। আইতে এলপিজির পুরো নাম কি? এটা বইয়ের 62 পাতায় আছে। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 2 বলেছে পিতল তামা ও দস্তা মিশিয়ে তৈরি হয়। 3 মানব হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ আছে। 4 গ্রিক শব্দ অক্সিনের অর্থ বৃদ্ধি হওয়া। 5 উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ অক্সানোমিটার যন্ত্র দিয়ে করা হয়। 3 আইতে বলেছে একটি অক্ষীয় কঙ্কালের উদাহরণ দাও। একটি অক্ষীয় কঙ্কাল লিখবে বক্ষপিঞ্জর, যেখানে থাকে স্টার্নাম এবং রিবস, এটাই হচ্ছে অক্ষীয় কঙ্কাল। একটি বলেছে বক্ষপিঞ্জর দিয়ে দেবে। 2 বলেছে পৃথিবীর ওপরে পিঠের বেশিরভাগ অংশ কি কি শিলা দিয়ে তৈরি? আগ্নেয় পরিবর্তিত শিলা দিয়ে তৈরি। 3 বলেছে ওর কাকে বলে? এটা আছে বইয়ের 57 পাতায়। ওর মানে ধাতুর আকরিক বা ওর। এই যে খনিজ থেকে ধাতুকে সস্তা এবং সহজে বার করা সম্ভব হয় তাকে ধাতুর আকরিক বা ওর বলা হয়। 4 দিয়েছে ঘরের দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে আর কি জানা থাকলে একটি ঘরের মধ্যে কত আয়তনে বায়ু আছে জানা যাবে? উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান হলো আয়তন। 5 বলেছে এসআইতে ওজনের একক নিউটন। 6 বলেছে একটি আলুর ওপর সমান পরিমাণ বল একবার ছুরি সরু দিকটা দিয়ে আর একবার মোটা দিকটা দিয়ে প্রয়োগ করা হলো, কোন ক্ষেত্রে বেশি চাপ প্রয়োগ করা হলো? আলুর ওপর ছুরি সরু দিক দিয়ে বল প্রয়োগ করলে কম ক্ষেত্রফলের জন্য বেশি চাপ প্রযুক্ত হবে, অপরদিকে ছুরির মোটা দিক দিয়ে বল প্রয়োগ করলে বেশি ক্ষেত্রফলের জন্য কম চাপ প্রযুক্ত হবে। 4 আইতে দিয়েছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এটা আছে বইয়ের 95 পাতায়। লিখবে প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলে জীবেরা গ্রহণ করতে পারে। 2 বলেছে পৃথিবীর 4 2 নম্বর প্রশ্ন, জীবাশ্ম কিভাবে তৈরি হয় বর্ণনা দাও। এইখান থেকে লিখবে সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয়। কালক্রমে তাদের দেহাবশেষে নানা পরিবর্তন ঘটে। সর্বপ্রথমে প্রাণীর দেহে নরম অংশগুলো নষ্ট হয়ে যায়, এরপরে অবশিষ্ট হাড়ের ওপর ধীরে ধীরে পলি জমতে থাকে। কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ঘটে পলি মধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয়। পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলিকে জীবাশ্ম বা ফসিল বলা হয়ে থাকে। এইভাবে জীবাশ্ম বা ফসিল তৈরি হয়। 3 দিয়েছে রক্তের কাজ কি? লিখবে রক্তের প্রধান কাজ হচ্ছে খাদ্যবস্তুর পরিবহন করা। খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন খাদ্যের সরল আর তরল অংশ অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহের কলাকোষে পৌঁছায়। 2 শ্বাসবায়ুর পরিবহন। রক্তের লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে দেহের প্রতিটি কলাকোষে পৌঁছে দেয়, আবার কলাকোষে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে আনে। 3 হরমোন পরিবহন। দেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হরমোনের পরিবহন ঘটায়। 4 দূষিত পদার্থের অপসারণ। রক্ত বিপাকজাত দূষিত পদার্থগুলিকে কোষ থেকে অপসারিত করে রেচন অঙ্গে পাঠায়। 5 রক্তক্ষরণ নিয়ন্ত্রণ। কোথাও কেটে গেলে রক্তে উপস্থিত প্লাজমা প্রোটিন এবং অনুচক্রিকা রক্ত জমাট বাঁধানোর মাধ্যমে রক্ত পড়া বন্ধ করে। 6 দেহের তাপ নিয়ন্ত্রণ। রক্ত দেহের তাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। 7 রক্ষণাত্মক কাজ। রক্তের শ্বেত রক্তকণিকা দেহে প্রবিষ্ট রোগজীবাণুকে ধ্বংস করে সুরক্ষা প্রদান করে। 8 প্রোটিনের সঞ্চয় ভাণ্ডার। রক্তরসের প্রোটিন প্রয়োজনে কলাকোষে প্রোটিনের সঞ্চয় ভাণ্ডার হিসাবে কাজ করে। 5 দিয়েছে জীবাশ্ম কি? এটা কোন শিলায় দেখা যায়? জীবাশ্ম কি আর কোন শিলায় দেখা যায়? জীবাশ্ম হচ্ছে পাললিক শিলায় দেখা যায়। আর জীবাশ্ম কাকে বলে? এখান থেকে লিখবে যে জীবাশ্ম কথার অর্থ জীবযুক্ত অশ্ব, অর্থাৎ জীব অর্থাৎ যার জীবন আছে, আর অশ্ব হলো শিলা বা প্রস্তর। কোনো জীবদেহ শিলায় পরিণত হলে বা প্রস্তরীভূত হলে তাকে জীবাশ্ম বলে।
পাঁচে দিয়েছে আয়তন কাকে বলে, এসআইতে এর এসআইতে একক কি? আয়তন কাকে বলে আর এসআইতে একক কি? লিখবে কোন বস্তু যে পরিমাণ স্থান দখল করে থাকে সেই পরিমাণকে ওই বস্তুর আয়তন বলা হয়ে থাকে। এসআইতে আয়তনের একক হচ্ছে ঘনমিটার বা মিটার কিউব। 6 দিয়েছে খাদ্য শৃঙ্খল কি? উদাহরণ দাও। লিখবে যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। যেমন হলো গাছের পাতা, পতঙ্গ, ব্যাঙ, সাপ, ময়ূর। আচ্ছা, এটা রায়মার্টিনের 185 পৃষ্ঠায় আছে। 7 দিয়েছে শক্তি সংকট কি? এই যে শক্তি সংকট, লিখবে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি, কলকারখানা স্থাপন, নগরায়ন ইত্যাদির ফলে শক্তির চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শক্তির এই বিপুল চাহিদা মেটাতে গিয়ে ভূগর্ভে সঞ্চিত কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের ভান্ডার দ্রুত ফুরিয়ে আসছে। সঞ্চিত শক্তির পরিমাণ ধীরে ধীরে কমে আসার ফলে আগামী দিনে এদের সরবরাহ কমবে, দাম বাড়বে, ফলে প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়বে। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন আগামী 100 বছরে বা তারও আগে এই প্রকৃতিজাত জীবাশ্ম জ্বালানিগুলি নিঃশেষিত হয়ে যাবে। ফলে আগামী দিনে দৈনন্দিন শক্তির বিপুল চাহিদা অনুযায়ী শক্তির যোগানের অভাবে পৃথিবী এক গভীর সংকটের মুখোমুখি হবে এবং সভ্যতা ধ্বংসের মুখোমুখি হয়ে পড়বে। একেই বলা হয় জ্বালানি সমস্যা বা শক্তি সংকট। 5-এ আসি। 5-এর আয়তে দিয়েছে প্রাথমিক রাশি এবং লব্ধ রাশি কাকে বলে, উদাহরণ দাও। প্রাথমিক রাশির আরেক নাম হচ্ছে মৌলিক রাশি। তাই মৌলিক রাশির সংজ্ঞাটা এই যে মৌলিক বা প্রাথমিক রাশি বলা হয়ে থাকে। তাহলে যে রাশিগুলি গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলিকে উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলিকে গঠন করা যায় তাদের মৌলিক বা প্রাথমিক রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ, মাত্রা। লব্ধ রাশি হচ্ছে সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিগুলির সাহায্যে যে ভৌত রাশিগুলিকে গঠন করা যায় তাকে লব্ধ রাশি বলে। যেমন ক্ষেত্রফল, আয়তন, বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদি। 2-তে দিয়েছে পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য ব্যাখ্যা করে। এটা রায়মার্টিনে 181-তে আছে, কিন্তু আমি এটা এবারে একটু ছায়া থেকে দেব কারণ এটা 2 নম্বরের, তো বেশি লেখার দরকার নেই। রায়মার্টিনে একটু বড় আছে, তো আমি এটা ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি। তো তোমরা চাইলে এটা ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট তুলে নিয়ে উত্তরটা লিখে নিতে পারো। তো ব্যাখ্যাটা লিখবে যে সবুজ উদ্ভিদ সূর্যের আলো এবং অন্যান্য উপাদানের সাহায্যে নিজের দেহে খাদ্য তৈরি করে। সৌরশক্তি এই খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা থাকে। তৃণভোজী প্রাণীরা উদ্ভিদকে খাদ্য রূপে গ্রহণ করে, আবার মাংসাশী প্রাণীরা এইসব তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। এইভাবে খাদ্যের মধ্যে থাকা শক্তি উদ্ভিদ থেকে সমগ্র প্রাণী জগতে ছড়িয়ে পড়ে। তাই বলা যায় পৃথিবীর সব খাবারের উৎস হলো সূর্য। এটার জন্য রয়েছে তোমার এই 3 নাম্বার। তো সেই জন্য ওখান থেকে দিলাম, ছায়া থেকে দিলাম, এটা একটু লিখে নেবে, ছায়া প্রকাশনী থেকে দিলাম। 3-এ দিয়েছে চাপ কাকে বলে, এসআইতে চাপের একক কি? এসআইতে চাপের একক হচ্ছে পাস্কাল, আর সিএনজির পুরো কথা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর চাপ কাকে বলে, একক ক্ষেত্রফলের উপর যে বল প্রযুক্ত বলকে চাপ বলা হয়ে থাকে। এই যে কোন তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। আর এসআইতে চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কাল। আর সিএনজি তো এখানে লিখে দিয়েছি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 4-এতে দিয়েছে মধ্যচ্ছদা কি আর মানুষের ফুসফুসের সমস্যা লিখতে বলেছে। তো এটা আমি বই থেকে দিচ্ছি, এটা আছে বইয়ের 115 পাতায় রয়েছে। মধ্যচ্ছদা কি? লিখবে যে বুক আর পেটের মাঝখানে যে পেশি আছে তাকে মধ্যচ্ছদা বলা হয় থাকে। আর ফুসফুসের সমস্যা হচ্ছে যে ফুসফুসের সমস্যা 1 হচ্ছে ভোরের বেলা কাশি হওয়া, দম নিতে কষ্ট হওয়া। 2 লিখবে যে শীতকালে ফুসফুসের সমস্যা থাকলে শীতকালে রাতে শ্বাস নিতে কষ্ট হয়, শীতকালে শ্বাস নিতে কষ্ট হয়, কাছে গেলে সাঁই সাঁই শব্দ শোনা যায়, জোরে জোরে চলাফেরা করতে পারে না। 3 হচ্ছে কাশির সঙ্গে রক্ত পড়ে, রাতের দিকে জ্বর আসে, শরীরের ওজন কমে যায়। 4 হচ্ছে ছোটবেলা থেকে কাশি হয়, নাকের পাটা দুটো ফুলে ফুলে উঠে, শ্বাস নেবার সময় মাঝে মাঝে নাক বন্ধ হয়ে যায়। এগুলো হচ্ছে ফুসফুসের সমস্যা।
ছয় আসি, ছয়ের আয়তে দিয়েছে মানব হৃৎপিণ্ডের কার্যপ্রণালী সংক্ষেপে বর্ণনা করো। লিখবে হৃৎপিণ্ডের দুইটি অলিন্দ এবং দুইটি নিলয় স্বতঃস্ফূর্ত আর পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন ঘটে। এক হচ্ছে অলিন্দের প্রসারণ বা ডায়াস্টোল। লিখবে সারা শরীর থেকে অবিশুদ্ধ বা দূষিত রক্ত ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দে পৌঁছায়। দুই হচ্ছে করোনারি সাইনাস হৃৎপিণ্ডের কলাকোষ থেকে নির্গত বেশি CO2 যুক্ত রক্ত এনে ডান অলিন্দে জমা করে। আর তিন, ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে বেশি O2 যুক্ত রক্ত হৃৎপিণ্ডের বাম অলিন্দে এসে জমা হয়। দুই হচ্ছে অলিন্দের সংকোচন বা সিস্টোল। অলিন্দ দুটির সংকোচন শুরু হলে অলিন্দ নিলয়ের মাঝে কপাটিকাগুলি খুলে যায় এবং রক্ত অলিন্দ থেকে নিলয়ে আসে। দুই, বাম অলিন্দ থেকে বেশি ওটুযুক্ত রক্ত দ্বিপত্র কপাটিকা ঠেলে বাম নিলয় এবং ডান অলিন্দ থেকে বেশি CO2 যুক্ত রক্ত ত্রিপত্র কপাটিকা দিয়ে ডান নিলয়ে প্রবেশ করে। তিন হচ্ছে নিলয়ের প্রসারণ। অলিন্দ থেকে রক্ত নিলয়ে প্রবেশের সময় নিলয়ের প্রসারণ ঘটে। অলিন্দের সংকোচন এবং নিলয়ের প্রসারণ একই সময়ে ঘটে। চার হচ্ছে নিলয়ের সংকোচন। নিলয় দুটি সম্পূর্ণ রক্তপূর্ণ হলেই এর সংকোচন শুরু হয়। তখন অলিন্দ নিলয় কপাটিকা বন্ধ হয়ে যায় এবং অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলো খুলে যায়। দুই হচ্ছে ডান নিলয় থেকে বেশি CO2 যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে এবং এই দূষিত রক্ত শোধনের জন্য ফুসফুসে চলে যায়। তিন হচ্ছে বাম নিলয় থেকে বেশি O2 যুক্ত রক্ত মহাধমনীতে প্রবেশ করে এবং এই রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। দুই বলেছে কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের ব্যবহারগুলি লেখো। এটা বই থেকে দিচ্ছি, বইয়ের 61-62 পৃষ্ঠায় রয়েছে। 61 পৃষ্ঠায় রয়েছে এই যে কয়লার ব্যবহার। এই যে কয়লার ব্যবহার, এক হচ্ছে জ্বালানি হিসাবে। তো কয়লা হচ্ছে মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি। কয়লার প্রধান ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদনে। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায়, সেই তাপ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। দুই হচ্ছে রাসায়নিক পদার্থ তৈরিতে। বাতাসের অনুপস্থিতিতে কয়লাকে বেশি উষ্ণতায় গরম করা হলে কঠিন অবশেষ তরল আর গ্যাস পাওয়া যায়। এই কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনের কাজে লাগে। তরলের মধ্যে প্রধান হচ্ছে আলকাতরা। এ থেকে বহু দরকারি জৈব যৌগ আলাদা করা হয়। গ্যাস মিশ্রণকে শোধন করে নিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। আর হচ্ছে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার। লিখবে সাধারণত তরল পেট্রোলিয়ামের ওপরেই থাকে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। শোধিত প্রাকৃতিক গ্যাসকে বেশি চাপে সিলিন্ডারে ভরে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। একে বলা হয় কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি। সিএনজি দিয়ে এখন অনেক জায়গায় বাসও চালানো হচ্ছে। এতে দূষণের পরিমাণ ডিজেল চালিত বাসের চেয়ে কম হয়। তিনেতে দিয়েছে নবীকরণযোগ্য আর অনবীকরণযোগ্য শক্তি কাকে বলে উদাহরণ দাও। এটা রায়মার্টিনের 187 পৃষ্ঠায় আছে। আমাদের বইতে আছে, বই থেকে যদি লিখতে চাও তাহলে আমাদের বইতে আছে 96 পাতায়। তো 96 পাতায় এখানে ছোটর উপরে আছে, লিখবে যে সমস্ত শক্তির উৎস দ্রুত শেষ হয়ে যাবে তাদেরকে অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে। যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। আর নবীকরণযোগ্য শক্তির উৎস যে শক্তির উৎসগুলো কোনোদিন ফুরাবে না, সব এই উৎস থেকে শক্তি আমরা অনেক বেশি দিন ধরে পেতে পারি, তাদেরকে বলা হয় নবীকরণযোগ্য শক্তির উৎস। যেমন সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, বায়ু শক্তি, জৈব গ্যাস শক্তি ইত্যাদি।